আজকে তোমাদের পরিমতির গোলক অধ্যায়টা পড়াবো। তা গোলকের সূত্রগুলো আগে তোমাদের বলে দিই। এক, গোলকের বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? 4πr²। 2, গোলকের আয়তন সূত্র হচ্ছে 4/3 πr³। এর এককগুলো বলে দিই। ক্ষেত্রফলের একক জানো, বর্গ একক, আর আয়তনের হয় ঘন একক। এটা হচ্ছে গোলকের দুটো সূত্র আছে। একটা গোলকের ক্ষেত্রফল, যা গোলক কেমন দেখতে দেখো, গোলক হচ্ছে এরকম গোল, এটা হচ্ছে গোলক। তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে এর চারদিকটা। এর বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে এর চারদিকটা, এটা হচ্ছে ক্ষেত্রফল। আর আয়তন বলতে বোঝায় এই মাঝখানটা। গোলকের আয়তন মানে মাঝখানটা, কতটা জায়গা আছে সেটা হচ্ছে আয়তন। এটা হচ্ছে আয়তন। এরপর আসি অর্ধগোলক। এগুলো হচ্ছে গোলক। এরপর তোমাদের বলবো অর্ধগোলক। অর্ধগোলক মানে কি রকম দেখতে? গোলকটাকে যদি এই মাঝ বরাবর কেটে দেওয়া হয়, এই গোলকটাকে যদি মাঝ বরাবর কেটে দেওয়া হয়, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অর্ধগোলক। তো সেটা কীরকম দেখতে হবে? এরকম। এটা হচ্ছে একটা অর্ধগোলক। আচ্ছা, অর্ধগোলকের সূত্রগুলো বলে দিই। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত? গোলকের বক্রতলের ক্ষেত্রফল গোলকের বক্রতলের যে ক্ষেত্রফল, সেটাকে যদি আমরা অর্ধেক করে দিই, তাহলে আমরা কি পাবো? অর্ধগোলক পাবো। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফলটার হাফ করে দিলে অর্ধগোলকের ক্ষেত্রফল পাবো। তাহলে হাফ গুণিত গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত? আগেতেই সূত্রে বলে দিয়েছি, গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr²। তাহলে 4πr², কাটাকাটি করলে কত পাবো? 2πr², এত বর্গ একক। দু নম্বর বলি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল।
সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বলতে দেখো, অর্ধগোলকের বক্রতল মানে হচ্ছে শুধু এইটা হচ্ছে বক্রতল, আর সমগ্র তল হচ্ছে এই বক্রতলটাও হবে আর এই উপরের তলটাও হবে, এই দুটো মিলে সমগ্র তল। বক্রতল মানে হচ্ছে একটা অর্ধগোলক, তার শুধু এই তলটা, এটা হচ্ছে বক্রতল। আর সমগ্র তল মানে হচ্ছে এরকম একটা অর্ধগোলক, তার সমগ্র তল মানে এই নিচেটাও হবে আবার এই ওপরটাও হবে, সমগ্র মানে গোটাটা। তাহলে দেখো এই তলটা কত পেয়েছি, এই বক্রতলটা আমরা পেয়েছি 2πr²। আর এই উপরের তলটা কত হবে, উপরেরটা একটা বৃত্তের মতো হবে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে, এটা হচ্ছে বৃত্তর মতো, উপরটা হচ্ছে একটা বৃত্ত আর এটা হচ্ছে বক্রতল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি, বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি πr²। তাহলে 2πr², তার সাথে এই বৃত্তের ক্ষেত্রফলটা কত যোগ হবে, πr²। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কত পাবো, 3πr², এত বর্গ একক। তিন নম্বর বলি, অর্ধগোলকের আয়তন। তাহলে গোলকের আয়তন যা হবে তার অর্ধেক মানই হচ্ছে অর্ধগোলকের আয়তন, মানে হাফ ইন্টু গোলকের আয়তন। তাহলে হাফ গোলকের আয়তন কত পেয়েছি, 4/3πr³। কাটাকাটি করতে হলে কত পাবো, 2/3πr³, এত ঘন একক। তাহলে তোমাদের দুটো জিনিস বললাম, একটা হচ্ছে গোলকের ক্ষেত্রে, আর একটা বললাম অর্ধগোলকের ক্ষেত্রে। এটা হচ্ছে অর্ধগোলক। আচ্ছা, যে সূত্রগুলো বলেছি, আর মানে হচ্ছে গোলক বা অর্ধগোলকের ব্যাসার্ধ, অর্ধগোলকের ব্যাসার্ধ। গোলক বা অর্ধগোলকের ব্যাসার্ধটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। গোলকের সূত্রগুলো এবার সব বলে দিয়েছি তোমাদিকে। এর সমগ্রতল মানে হচ্ছে এইটা, বক্রতল মানে আর সমগ্রতল একই, আয়তন মানে ভিতরটা এই সবটা। আর অর্ধগোলকের বক্রতল মানে হচ্ছে শুধু এইটুকু, এইটা হচ্ছে বক্রতল, এইটা হচ্ছে সমতল। কিন্তু যখন তোমাকে সমগ্রতলের ক্ষেত্রফল বলবে তখন এই বক্রতলের ক্ষেত্রফল ধরতে হবে, আর এই বৃত্তর আকারে যে সমতলটা আছে এটাও ধরতে হবে। এটার ক্ষেত্রফল হচ্ছে πr², আর এটা হচ্ছে গোলকের হচ্ছে 4πr², অর্ধগোলকের তাই 2πr²। আর আয়তন কত, গোলকের আয়তন 4/3πr³, এটা হচ্ছে আয়তন। আর এর আয়তন হচ্ছে 2/3πr³। এর আয়তন হচ্ছে এই ভিতরটা হচ্ছে আয়তন, যেটা হচ্ছে 2/3πr³। এটা তোমাদের শর্টকাটে একটু বলে দিলাম। এই সূত্রগুলো আগে ভালো করে করবে, ভালো করে বুঝবে, না হলে কিন্তু তোমরা অঙ্ক করতে পারবে না। এবার তোমাদের
কোষে দেখিতে চলে যাই। দেখো গোলকের কোষে দেখি 12। তো প্রথম অঙ্কটায় দেখো, প্রথম অঙ্কটায় বলে দিয়েছে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি। তাহলে গোলকের ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধ 10.5 সেমি। আমায় কি বার করতে বলেছে? তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসেব করি। কার না? গোলকটির। তাহলে গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? একটু আগেই বললাম, বলো। সমগ্র তলের ক্ষেত্রফল 4πr², এত বর্গ একক। এবার মানগুলো বসিয়ে দাও। 4 মানে 4, পায়ের মান তোমরা জানো, পায়ের মান হচ্ছে 22/7। এটা হচ্ছে পায়ের মান, পরিমিতিতে পায়ের মান হচ্ছে 22/7। তাহলে পায়ের জায়গায় লিখব 22/7 ইন্টু r²। মানে আর মানে কি? আর মানে বলেই দিয়েছি, আর মানে হচ্ছে গোলকের ব্যাসার্ধ। গোলকের ব্যাসার্ধটাকে কি বলে? আর বলে। আর ব্যাসার্ধ অঙ্কটা দিয়ে দিয়েছে কত? 10.5 সেমি। তাহলে আর এর জায়গায় লিখব 10.5 স্কোয়ার, এত বর্গ সেমি, সমান 4 ইন্টু 22/7 ইন্টু 10.5 ইন্টু 10.5। এটাকে ক্যালকুলেশন করে বার করবে, দিয়ে উত্তরটা লিখে দেবে এত বর্গ সেমি। এটা ক্যালকুলেশন করবে নিজেরা। এরপর দেখো 2-এর অঙ্কটা। বলেছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমিতে এত টাকা হিসাবে এত টাকা লেগেছে। প্রতি বর্গ সেমিতে 17.50 টাকা লেগেছে, না 17 টাকা 50 পয়সা করে। প্রতি বর্গ সেমি মানে হচ্ছে 1 বর্গ সেমিতে। তাহলে আগে মোট কত ক্ষেত্রফলটা আগে বার করে নাও। ওই কি নিয়মে করবে? যে চামড়ার বল তৈরি করতে, চামড়ার বল তৈরিতে 17.50 টাকা খরচ হয় কত? 1 বর্গ সেমিতে। 1 টাকা খরচ হয় 1/17.50 বর্গ সেমিতে। মোট কত টাকা লেগেছে? 431.20 টাকা খরচ হয়। বেশি হবে 431.20/17.50 এত বর্গ সেমিতে। এটা কাটাকাটি করবে। আর যদি কাটাকাটি না করো তো ওই রেখে দেবে, পরে শর্তানুসারে করে দিতেও পারো। এখানে কাটাকাটি করবে, দশমিক তুলে দেবে, 0 কেটে দেবে, 4 3 1 2 1 7 5 এত বর্গ সেমি। এটা কি? এটা হচ্ছে গোলকটার সমগ্র তলের ক্ষেত্রফল। এবার আমরা জানি যে যদি গোলকের ব্যাসার্ধ আর
সেমি হলে r সেমি হলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 4πr² বর্গ সেমি। তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল যে 4πr² যে সূত্র, সেটার সঙ্গে এই সমগ্র তলের ক্ষেত্রফলটা শর্তানুসারে সমান করতে পারি। তাহলে শর্তানুসারে বা শর্তে 4πr² সমান 4312/175। এবার এখান থেকে πr² সমান 4312/175 ইন্টু 4টা নিচে এলো, r² সমান 4312/175 ইন্টু 4। পাই মানে কি? পাই মানে হয় 22/7। পায়ের মান হয় 22/7, কিন্তু 22/7টা এই দিকে যখন যাবে তখন কি হবে? উল্টে যাবে। তাহলে কি হবে? 7/22। এটা ক্যালকুলেশন করে দেখবে r² সমান আসবে 49/25। এটা ক্যালকুলেশন করে দেখবে এটা আসবে। তাহলে অতএব r², 7 7 49, 5 5 25, তার স্কোয়ার। তাহলে অতএব r সমান 7/5। তাহলে ব্যাসার্ধ পেলাম কত? 7/5 সেমি। কিন্তু আমাকে কি বার করতে বলেছে? বলটির ব্যাস কত? অঙ্কটা থেকে বলেছে ব্যাস কত। তাহলে ব্যাস সমান কত হবে? 2 ইন্টু r হয়, 2 ইন্টু ব্যাসার্ধ। তাহলে 2 ইন্টু ব্যাসার্ধ মানে কত? 7/5, 14/5। ক্যালকুলেশন করলে হবে 2.8 সেমি। তোমাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্ক 3-এর দাগের অঙ্কটা বলে দিয়েছে ব্যাস 7 সেমি। তোমরা ব্যাসার্ধ বার করবে। ব্যাসার্ধ কত হয় বার করবে। দিয়ে বলেছে বলটি কত ঘন সেমি লোহা আছে। তো কত ঘন সেমি লোহা আছে মানে ঘন সেমি বার করতে বলেছে, মানে তোমরা বুঝতে পারছো ঘন সেমি মানে হচ্ছে আয়তন বার করতে বলেছে। তা কত আয়তন আছে বার করবে। আয়তনের সূত্র তোমরা জানো, গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 πr³। এই সূত্রটা ফেলে দেবে, ক্যালকুলেশন করবে, উত্তর বেরিয়ে যাবে। 4-এর দাগের অঙ্কটা বলে দিচ্ছি। এটাও ব্যাস বলে দিয়েছে। তো তোমরা প্রথমেই ব্যাস বলে দিয়েছে 28 সেমি। ব্যাসার্ধ কত হয় বার করবে। দিয়ে বলেছে গোলকটি যে পরিমাণ জল অপসারিত করবে সেটা নির্ণয় করতে বলেছে। তো একটা নিরেট গোলককে, ধরো একটা পাত্রে জল আছে, একটা নিরেট গোলককে যদি ওর মধ্যে ডুবিয়ে দাও, তাহলে পাত্রটা যে পরিমাণ জল অপসারিত করবে সেটাই ওই গোলকটার আয়তন। তাহলে এই গোলকটার আয়তন কত বার করলেই
কত পরিমাণ জল অপসারিত করেছে পেয়ে যাব। তাহলে গোলকের আয়তনের সূত্র বসিয়ে দেবে। গোলকের আয়তন সূত্র জানো, 4/3 পাই আর কিউ, এত ঘন সেমি। এগুলো নিজেরা করবে। পাঁচের অঙ্কটা দেখো, একটা বেলুনের দুটো অবস্থার ব্যাসার্ধ দেওয়া রয়েছে, একটা ফোলানোর আগে আর একটা ফোলানোর সময়ে। ফোলাবার সময় দুটো ব্যাসার্ধ দেওয়া রয়েছে, একটা পূর্বে একটা পরে। তাহলে বেলুনটির পূর্বের সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে হবে। দুটোই সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে বলেছে, তাহলে একবার বার করবে বেলুনটির পূর্বে সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল কত হয়? সূত্র হয় 4 পাই আর স্কোয়ার বর্গ একক। এখানে আর এর মান হচ্ছে কত? ব্যাসার্ধ পূর্বে মানে আর এর মান বলে দিয়েছে 7 সেমি। তো এখানে আর এর মান বসাবে 4 পাই, আর মানে 7 স্কোয়ার। এই মানটা বার করবে কত হয়। আর পরে বেলুনটির পরে সমগ্রতলের ক্ষেত্রফল বলেছে একই রকম সূত্র, 4 পাই আর স্কোয়ার জানি আমরা। তখন আর এর মান কত? তখন আর এর মান হচ্ছে 21 সেমি। তাহলে 4 পাই মানে 22/7, আর এর মান হচ্ছে 21, তার স্কোয়ার। তখন বার করবে কত হয়, একক লিখবে এত বর্গ সেমি। তাহলে এখানেও একটা ক্ষেত্রফল পাবে, এখানে একটা ক্ষেত্রফল পাবে। বেলুনটির পূর্বে ক্ষেত্রফল আর এটা হচ্ছে পরে ক্ষেত্রফল। এবার এই দুটোকে কি করতে বলেছে? অনুপাত করতে বলেছে। তাহলে বেলুনটির পূর্বে ও পরের সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত। এবার যে দুটো বেরোবে সে দুটোর অনুপাত করবে। প্রথমটার বেরোবে আমি বলে দিচ্ছি, প্রথমটার বেরোবে দেখবে 616, প্রথমটা বেরোবে 616, আর দ্বিতীয়টা বেরোবে 5, 5, 55, 44। এই দুটো বেরোবে, এই দুটোর অনুপাত করবে 616:55, 44। আচ্ছা, অনুপাতের কিন্তু কোনো একক থাকে না, এখানে কিন্তু ভুল করে একক লিখবে না। অনুপাত হচ্ছে সবসময় এককবিহীন রাশি। এই দুটো কাটাকাটি করবে, ক্যালকুলেশন করবে, দিয়ে দেখবে আসবে 1:9। এটা উত্তর আসবে। তাহলে তোমরা যে অঙ্কগুলো পারবে বা আমি যেগুলো বললাম এগুলো ঘরেতে করো। তারপরে যদি কিছু অঙ্ক পারো তোমরা করবে, আমি এর পরের ভিডিওটায় আরও 2-1টা অঙ্ক করে দেবো।